মানে আমার পিতা। সবসময় আমার পেছনেই পড়ে থাকে। সে আমাকে ছুটে যায় কিন্তু পারে না। অবশেষে ভাবতে থাকে আমার সকল গতির মাঝে সে বিরাজমান। অনন্তকালের জন্য। আমি নাকি তার লেজ, তার ঘর আর আমার পূর্ণতা, এবং একসময় তার সুনিশ্চিত বিনাশের পর লেজের ছলন ছেড়ে বেরিয়ে আসবো আমি তারই ক্লোন হুবহু। এমন একটা বিশ্বাসের কাছে বসে থাকে সে, আর আমার অবিরাম বোঝা বয়ে চলা তার সেই বিশ্বাসের কাছে জল ঢালে। কিন্তু আমার পিতা আমাকে বিশ্বাস করে না, কারণ তার ভাবনালোকে শতকরা হিসেবে কোনো গণিত নাই বলে সে সংখ্যামুক্ত হতে পারে না। আমি ক্ষণকালের জন্য হলেও এই বোঝা বহনকে অশেষ আনন্দদায়ক ভাববার চেষ্টা করি। এতে কোনো ক্ষতি নেই, বরং এই তো অনিবার্য। এতক্ষণ একটা নিরেট একই অভিব্যক্তির মাঝে মৃত মুখোশের গল্প বলছিলাম আমি, যার ট্র্যাজেডি অনুভব করে আমিও মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠি। সত্য কথাটা হলো, একান্ত আমার বিশ্বে জীবনের জন্য একটা স্বতন্ত্র নিজস্ব গতি আমাকে তৈরি করে দিতে হয়েছে। গোপনতম সেই গতির ব্যাখ্যা নিঃসন্দেহে মানব ধারণার অতীত সমস্ত রূপের চৌম্বকীয় বলয়কে অস্বীকার করে। আমরা এমনটাই ভাবি যখন কেবল নিজের সাথে নিজে সব খেলার বিরোধী। সেটাই উৎসাহব্যঞ্জক, সম্ভাবনাময়। হয়তো সবার এমন একান্ত একটা জায়গা আছে যা কাউকে বোঝানো সম্ভব নয়, বোঝাবার প্রয়োজন নেই, কারণ ভাষা প্রকাশের সকল মাধ্যমের ঊর্ধ্বেও কিছু আছে, কিছু দরজা না, কাল 10টা দরজা, সামন্ত গৃহের দরজা, এখানে সেখানে বিক্ষিপ্ত দিবারাত্রির প্রতিকাবলী, আর আমি অবিরাম গোচর কাঁধে বোঝা বয়ে বেড়াতে বেড়াতে ঠিক এই দরজার সামনে এসে দাঁড়িয়েছি। কি অদ্ভুত, আমি কবি হয়ে যাচ্ছি। আর অবিরাম তোমার বকবকানি শুনছি। ভালোবাসতে ইচ্ছে করছে, আবার কেন যেন মনে হচ্ছে আমার কাঁধের বোঝা আর এবার দুটো সমর্থ ইতিহাসই অজ্ঞাত, তবু এবার আমাকে বয়ে বেড়াতে হবে। আমার আরো মনে হচ্ছে আমার
রকমের ভারী ছিল, আর আমার মগজটা ভারী হওয়ার সাথে সাথে বোঝাগুলো হালকা হতে শুরু করলো। কি বকবক করছো? সুযোগ পেলেই ময়ূর সাজার চেষ্টা করো, বুঝেছো? আকর্ষ কাক। কাক, ময়ূর কি বাসে যায়? শেষ পর্যন্ত আমরা কি এখানে পৌঁছাতে চাইছিলাম? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। তাহলে চলো যাওয়া যাক। শোনো শোনো, এই জায়গাটা কি তোমার মনে কোনো প্রভাব ফেলছে না? এমন কি কোনো সম্ভাবনা থাকবার কথা ছিল? কি পণ্ডিত! কতবার বলেছি প্রশ্নের বিপরীতে কেবল উত্তর থাকে, প্রশ্ন নয়। কানে ঢোকে না। তুমি কি চাও এই বাড়িটা আমার মনে প্রভাব ফেলুক? আবার প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি কিছু ছেড়ে যাচ্ছিলাম, খুব গুরুত্বপূর্ণ কিছু, তা না হলে আমি নির্ঘাত মরে যেতাম। তুই সত্য কিংবা মিথ্যা যাই বলিস না কেন, এখন এখন এই বাড়িটাই বাস্তবতা। হ্যাঁ, বাস্তবতা। এখন এই বাড়িটা ছাড়া তোর সামনে আর কোনো পথ খোলা নেই। আদতে ওকে ঘোরগ্রস্ত করে রাখাই আমার জন্য সব দিক থেকে সুবিধাজনক। এটা একটা কুত্তাও পরিষ্কার বোঝে। কোনো ভালো মানুষের জীব বাঁচিত এমন হবার কথা নয়। এমন হওয়া উচিত বলে তোর ধারণা? আমি যতদূর জানি জীববিজ্ঞানীরা মানুষ ও সরীসৃপকে একই প্রজাতিভুক্ত করেন। মহাজ্ঞানী। আচ্ছা মহাজ্ঞানী, পিচ্ছিল শব্দের উৎস কি সরীসৃপ? আমার মনে হয় চুপ, একদম চুপ। সদা প্রবন্ধ পাঠে ব্যস্ত শিক্ষিত প্রলিতারিয়েট। গালিটা বড় দীর্ঘ, কিন্তু শান্তি এনে দেয়। মনে হচ্ছে খুব দ্রুতই ওর বয়সটা উপযুক্ত পরিবেশ পেয়ে আবার ডালপালা ছড়াতে শুরু করবে। শোনো, হঠাৎ খুব ভেজা ভেজা অনুভব করছি। শীতল শীতল। এখন আমি কেবল এই বাড়িটার কথাই ভাবছি। স্মৃতির মৃত্যু সম শীতলতায় ডুবতে শুরু করেছি আমি। এই বাড়ির পুরাণ ও লোক কথাগুলি বহু যুদ্ধের অভিজ্ঞতায় ধর্ষিত হতে হতে লাশ কাটা ঘরে পৌঁছে গেছে। তাহলে এসব কিছু তোমার পূর্ব পরিচিত? সকল পথ ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। কেবল এক টুকরো রংধনু মেঘ এই প্রাঙ্গণের পরিসর জুড়ে ঊর্ধ্বতম শূন্যতা ঘিরে ভৌতিক ছায়া দোলায়। এটাই শান্তিতে, এটাই শান্তিতে। কাজটিকে ভালো করে দেখো, কার মতো যেন কার মতো সকল উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত বিভ্রান্ত পূর্বপুরুষের মতো। এত কাছের যে মনেই থাকে না। শোনো, গাছটিকে আমি 1 বছর আগেও দেখেছিলাম। আজকের সাথে সেদিনের খুব বেশি পার্থক্য ছিল সেটা বলা ঠিক হবে না, তবে গাছটিকে আমি 50 বছর আগেও দেখেছিলাম। স্যাঁতসেঁতে মাটি দেখলে ব্যাঙের ছাতাটা যেমন বেড়ে ওঠে, ঠিক তেমনি সবগুলো প্রত্যুত্তর গন্ধ পেলে মাংসাশী কুমির হয়ে যায়। বর্তমানে প্রায় অতীতের বারবার এসে দিয়ে বিমানন গিলে ফেলে। সময় ঠিক মায়া লাগে, খুব মায়া লাগে। সে যে খারাপ তাও নয়, আবার ভালো নয়। সবগুলোর মতো সেও সবসময় সার্টিফিকেটের কারখানায় বসে থাকে। আবার কি বিড়বিড় করছো? নো দাইসেল, নিজেকে জানতে হবে। সনাতন, শোনো, চোখ কান বন্ধ করে মনোযোগটা এই দিকে ফেরাও। সেই 50 বছর পূর্বে, অর্ধ শতক পূর্বে, এই তো মনে পড়িতেছে। গাছটি তখনও বজ্রপাতের নৃশংসতায় খুন হয় নাই। আহা, আহা রে,
লাবণ্যময় দীপ্ত জীবন। কি দেখছো? বহুবার বলেছি সাদা পৃষ্ঠা পড়তে গেলে আসলে কিছুই পড়া হয় না। চুপ, মনে হচ্ছে বাড়ির ভেতরে কেউ আছে, দেখো তো। না, কেউ নেই। মৃত্যু, ভালো করে দেখো, রক্তের ভেতরের প্রাণ স্পন্দন দিয়ে দেখো। মস্তিষ্কের প্রকোষ্ঠগুলো ভাঙতে ভাঙতে দেখো, আছে কিছু না কিছু অবশ্যই আছে। স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়েও তাকে আত্মারা বারবার ফিরে আসে লোকালয়ে, রক্ত ও মায়ার প্রস্তর দেখতে। অনুতাপ, অনুতাপ। কিন্তু মনে রেখো, যে যা করে বুঝে শুনেই করে। যখন পাপ করে তখনও, আবার যখন অনুতাপ করে তখন। ও ও এসব পাপ পুণ্যের কথা আমার একেবারে অসহ্য লাগে। শেষ পর্যন্ত যে তার নিজস্ব জীবন যাপন করে, আর এটা তুমিও জানো। এখন আমার বাঁচবার সময়, আর বাঁচবার সময় বারবার ফিরে আসে না। চুপ, একদম চুপ। এখন আমার মস্তিষ্ককে একদম উত্তেজিত করতে চাই না, একদমই না। যা, ওই পাথর উপর বস, যা। শোন, সত্যি কথাটা হলো, এই সেই বাড়ি যেখানে আমি জন্মেছিলাম। আমি জন্মেছিলাম কোনো এক সময়ে ক্ষুদ্রতম ছন্দচ্যুতির অবকাশে। তারপর একটা শূন্যতা, তারপর আবার পৃথিবীর ছন্দে মিশে যায়। এখন এখন সময় বদলেছে। এখন আমার মাঝে তোমার চমকের আদর খুঁজলে সেটা আমি বিরাট মেনে নিতে রাজি নই। কেননা এই আলাদা হওয়াতে আমার নিজস্ব অস্তিত্ব, আর যে জন্য আমি সারা জীবন লড়াই করেছি। আর সেই জন্য তোমার ভুলে যাওয়া উচিত হবে না যে তুমি যেমন কারো পুত্র, ঠিক তেমনি আমিও তোমার পুত্র। অনুবাদ করি নিশ্চয় সেটা ভুলে যাবার মতো উন্মাদ আমি এখনো হইনি। বরং যে যার অস্তিত্ব নিয়ে ভাববে সেটাই তো স্বাভাবিক। তারপরেও লাগামটা ঠিকঠাক মতো ধরে রাখাই তো সম্পর্ক, তাই না? এসব কথা কেন তোমাকে বলছি? এগুলো তোমার বয়সের পক্ষে যথেষ্ট ভারী। এই বোঝাগুলির থেকেও পিতার বোঝা তো পুত্রকে বহন করতেই হবে। আর ব্যাপারটা মোটে নিঃস্বার্থ নয়। তুমি তোমার পিতাকে যেভাবে বিচার করো না কেন, একটা বেদ বাক্য শুনে রাখো, তোমার মাঝেও রয়েছে পিতা হবার সম্ভাবনা। যদি তেমনটা ঘটে, তখন এইসব স্মৃতি হাতটাতে এসব কণ্ঠস্বর আর সস্তা বেগের কথা মনে পড়ে লজ্জায় তোমার লোমগুলো শিউরে উঠবে। পৃথিবীতে কোনো কিছুরই পুনরাবৃত্তি ঘটে না। পৃথিবীতে কেবল পুনরাবৃত্তি ঘটে। এটা তোমার ব্যক্তিগত ধারণা। না, সেটাই সর্বাংশে সত্য। তুমি বোঝো না, তুমি দেখতে পাও না, এমনকি আমাকে হতে পাও না। কিন্তু এটা তো সত্য যে এখন এই দেহ ছাড়া আমার আর কোনো অস্তিত্ব নেই। আমি আমার অস্তিত্ব নিয়ে চিন্তিত, এবং আমি আমার পিতার ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমিও শিক্ষা নিচ্ছি। ভালো, নিতে থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই। সব ব্যাপারে তুমি আমার মতো হবে সেটা আমি স্বপ্নেও আশা করি না। তারপরে এটা আমার দুর্ভাগ্য যে তুমি আমার মতো করে ভাবতে পারো না। সেজন্য কি আফসোস হয় তোমার? আফসোস হয়, মাঝে মাঝে সমস্ত জীবনের জন্য আফসোস হয়। কেনই বা হবে না? যা হয় তা তো না হতে পারত। যা হয় তা কেন হয়? নিজেকে ছাড়া আর কিচ্ছু দেখতে পাও না তুমি। প্রতিনিয়ত পূর্বপুরুষের প্রতিশোধের ভূমি উদ্ধারের জন্য উত্তরাধিকার মাথা ছাড়া আর কিচ্ছু বুঝতে পাও না। আমি কখনোই শান্তি পাইনি, কখনো এক সেকেন্ডের জন্য কেন পাইনি, তাও বুঝতে পারিনি কখনো। ছাড়ো!
আমি বিশ্বাস করি প্রত্যেকটি জীবন আলাদা, আর জীবনে শিক্ষা নেবার জন্য অতীত ছাড়া কোনো অবলম্বন নেই। আমার আমার অভিজ্ঞতায় বলে দেয় আমার কি করা উচিত। তোমার ওই চিত্ত জ্ঞান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর মধ্য মেশানো জঘন্য এক ককটেল মদ জিভে ঠেকলেই বমি আসে। একেবারে আলজেপে ছিঁড়ে ফেলবো। ভুলে যাস না, একটা বেশ্যার কাছ থেকে আমি আমার পিতৃত্ব পাওয়া দিয়েছি। আমি ওই শয়তানটার সন্তান, আর তুই আমার। আমরা স্বাভাবিকভাবেই পূর্বপুরুষকে অতিক্রম করতে চাই। বেশ্যা করলিতে মেথর যেমন 5 টাকায় একটা মেত্রানিকে জমি দেরি কায়দায় ভোগ করে, এর থেকে বেশি সম্ভাবনা তোর নেই। তোকে আমার চেনা শেষ। কথা বলবি? তাহলে মূল গল্পে প্রবেশ করা যাক। আমার ব্যতিক্রমতম পিতা বিশ্বজয় শেষে কোনো কাজ খুঁজে না পাওয়া যোদ্ধার মতন অকস্মাতে বাড়িটি পুড়িয়ে দিয়েছিল। কি রং আগুনে, কি মৌলিক উজ্জ্বলতা! বোধ করি সেদিনই সে তার নিজস্ব ঈশ্বরের আলো দর্শন করেছিল। এমন তো হতে পারে সে আলোতে হারিয়ে ফেলেছিল নিজেকে। এবং লোকে যা বলে হয়তো সেটাই সত্য। ঠিক সেই মুহূর্তেই তুমি তাকে খুন করেছিলে। তার মানে এসব কথা তোমার কানেও পৌঁছে গেছে? আমি কি ভুল কিছু বলেছি? মানুষের ভুল শব্দের মূলায় আমার কত আগ্রহ জন্মে নাই। যত সব কৃমির মতো রসনা। কে? কে ওখানে? কে? তুমি আমি ছাড়া এখানে আর কেউ নেই। আর গল্পটা আমাকে শোনানোই তোমার নিয়তি। দ্রুত শোনাও, শেষ করো। শেষ? হ্যাঁ, শেষ তো করতেই হয়। কোন এক সময় আমি ভাবছিলাম অন্য কথা। যাই হোক, আমার জনক আগুনের ঠিক সামনে দাঁড়িয়েছিলেন, অথচ কি অদ্ভুত ব্যাপার, সেই দৃশ্য আমাকে এক বিন্দু প্রভাবিত করেনি। আমি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই একটি ছুরি হাতে জ্বলতে থাকা বাড়ির বাইরে চলে এসেছিলাম, এবং মুহূর্তেই সব রহস্য আমার কাছে উন্মোচিত হয়ে গিয়েছিল। তারপর যখন আমার চেতনা ফিরে এলো, দেখি তাকে আমি আমার খাবার টেবিলে ছুরি দিয়ে ছন্দবদ্ধ আঘাত করে যাচ্ছি। আমার জনক কোন অভিব্যক্তির মুখে, কিন্তু কৃতজ্ঞ চোখে লুটিয়ে পড়লো মাটিতে। সেই অবস্থা থেকে আমি দ্রুত মুক্তি চাইছিলাম। ঠিক সে কারণে তাকে নিচ্ছুরে দিলাম আগুনের লালা জড়া হায়ের মধ্যে। শেষ। আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। তুমি আমার গৌরবজাত। এটা ভাবতেই মাঝে মাঝে আমি আনন্দে শিউরে উঠি। এটা এমন একটা অনুভূতি যাকে বলে পিতাদের পক্ষে বোঝা সম্ভব। বিশ্বাস হচ্ছে না তোমার? কি চাও? এই বাদ দিতে পারো তুমি? ভক্তি আর আনুগত্য ছাড়া তাতে তো অসীম কৃপণতা তোমার। তুমি আমার থেকেও বেশি কৃপণ। ঈশ্বর নিঃস্বার্থ নন বালক। তুমিও তো কিছু না কিছু চাও আমার কাছে। অবশ্যই চাই। কি চাও? যা কিছু আমার প্রাপ্য তাই চাই। দুর্ভাগ্য, প্রাপ্য, একটা অলীক কল্পনা। তারপরেও মাঝে মাঝে মনে হয় এই প্রাপ্যের ঊর্ধ্বেও আরো কিছু কি থাকে না? অধরা যা কিছু কেবল অনুভূতি বোঝে। বলেছিলাম না, এই সেরা একেবারে বিশুদ্ধ পুনরাবৃত্তি কি করে সম্ভব? ওই দেখো দেখো, ঠিক এই জানালাতে আমার মা দাঁড়িয়েছিলেন, অথচ আমার বাবা জোয়ার আসলে শুধু হারছিলেন আর হারছিলেন। এবং
পৃথিবীর শ্রেষ্ঠতম আশাবাদী পুরুষ হয়ে উঠছিলেন। আমার মাও অপেক্ষা করতে করতে পৃথিবীর শ্রেষ্ঠতম আশাবাদী নারী হয়ে উঠছিলেন। তেমন আহামরি কোনো ঘটনা মাঝে মাঝে আমি প্রায় বিশ্বাস করে ফেলি যে পিতা পুত্রের সম্পর্কই সব সম্পর্ককে বোঝানোর জন্য যথেষ্ট। দীর্ঘতম প্রতীক্ষার পর সিঁড়ি বেয়ে বাবার ওঠার শব্দ। অন্যদিন তো দুজনকে আলাদা করে চেনা যায়, কিন্তু আজ ওই পুরুষের সাথে মার কোনো পার্থক্য নেই। দুই ভিন্ন নেশায় মাতাল দুইজন। কিছুক্ষণের মধ্যে হুইস্কির গন্ধকে পরাজিত করে আরো এক উন্মাতাল গন্ধের টানে মা বাবাকে তার ব্যক্তিগত কক্ষে টেনে নিয়ে গেল। ওই দেখো, জানালার আলোটা আরো উজ্জ্বল হয়ে উঠছে। তুমি এখন যেখানে তাকাবে সেখানে আলোর কাজ বাজাবে। উপহাস করো না, সত্য সবসময় বড় কঠিন। তবে এই কথা তোমাকে বিশ্বাস করানো আর কঠিন যে মাতালরা কখনো জ্ঞাতসারের জনক হতে পারে না। এটা একটা অপপ্রচার মাত্র। যে কোনো বাস্তব অনেক উদ্ভট গল্পকে তুমি আমার কাছে সত্য বলে প্রচার করতে পারো, সবাই তাই করে। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে বিশ্বাস করলে আমিও তোমাকে বিশ্বাস করব। তোমার কথা আবিষ্কার বড় কঠিন। আচ্ছা, মাঝে মাঝে তুমি তো পালাবার চেষ্টা করতে পারো। সময়ের এক অসাধারণ দিনেও পরিণতিতে না পৌঁছালে কি লাভ সে ব্যবসায়? ও ঈশ্বর, আমি একবার শুভ্র পবিত্র জলে স্নান করতে চাই। সমস্ত মানবতা দিয়ে সাদা রং পান করতে চাই আমি। শুভ্র পবিত্র বলে যাস না, তোর পেট ভর্তি কৃমি। পৃথিবীকে যে জল তুই প্রতিদান দিস তার নাম মূত্র, আর খাদ্যের বিনিময়ে দুধ। ও ঈশ্বর, আমার কাম দুটো না থাকলেও চলতো। মা, মা, চল চল পেছন মা, আর ডাক্তার মুখে মানায় না। যা যা, ওই জলাগুলো নিয়ে আয়, যা। আমাকে জন্ম দেওয়ার জন্য যতক্ষণ ওই দুজন পশুকে গড়াগড়ি দিয়েছে, ঠিক ঠিক ততক্ষণের মধ্যে এই সত্য আর উন্তাপের জবাটা আমাকে খুলতেই হবে। এই কি ভাবছিস? এদিকে আয়, আয় বলছি। টাকার বান্ডিল হাতে পেলে পিস্তল আর ঢাল আসে না। আমাকে তুই কি ভাবিস? আন্ধা, বোবা, কালা। ওই চোলার ভেতরে হাত দিবি না, লালা ধরেছে। আয় আয়, ওবার বলছি, আমার সকল হিসাব নিকাশ করাই অন্যায় বুঝে দিতে হবে। শুধু আর কিছুই, আমাকে তোমার ব্যাপার নেই। আর এই জন্য তোমার মতো একটা মানুষের সঙ্গে আঠার মতো লেগে আছি আমি। নিজেকে খুব শুভ মনে করিস তুই? একটা মাতাল জুয়ার উপদ্র, একটা খুনি দৌড়জাত, একটা বেশ্যার গর্ভজাত। আমি নিশ্চিত তার কাপিলে তুই মদ আর বাজারের মেয়ে ছাড়া কোনো লক্ষ্য দিতে পারবি না। তা নাও হতে পারে, আজ করলেই বাকি। ইচ্ছে মতো জীবনকে ভেড়ে চেড়ে দেখবার অধিকার আমারও আছে। প্রতারণার অধিকার, ছাপে কাটা খোপের মাঝে সুতরাস ফলন। জন্মস্থানের বর্ণনা শাস্ত্রে ওজন তুলে উঠেছে সত্য মুখস্থ। তুই আমাকে একটা কুমিরের মতো, একটা অজগরের মতো রসিয়ে রসিয়ে চটকে চটকে ঘিরে ঘিরে খাচ্ছিস। খাও না, আমি যদি তোমাকে খুন করি, তুমি যখন তোমার পিতাকে খুন করেছিলে তখন তুমি যুবক, সে বৃদ্ধ। এখন আমি যুবক, তুমি বৃদ্ধ। কি ভাবছো তুমি? কেবল তুমিই পারো, আমি পারি না? পারি না, আমি পারি না, পারি না। তার অন্য একটু অপকারী
রক্তের ভেতরে লাভা স্রোত, রক্তের ভেতরেই ভাস্কর্য হয়ে ভাসতে থাকে। না না, মার অবশ্যই বোঝা উচিত ছিল বাবা তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। সে অসম্ভব, একেবারে নিখাত দুরাশা। পৃথিবীতে কিছু কিছু বদলায়, কিন্তু সব বদলায় না। তোমারও বোঝা উচিত আমিও তোমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবো না। পিতা বলে একটা ঘোর উন্মাদ বলে ক্ষমা পেয়ে যাবে এমন তো ভাববার কোনো কারণ নেই। তুমিও তো তোমার পিতাকে ক্ষমা করো না। ওই দেখো, জানালার ছায়াটা মিলিয়ে যাচ্ছে, কিন্তু সবকিছু মেলায় না, সবকিছু নিভে যায় না। আমি জানি আমার মায়ের হৃদয়ে বাবার সেই অভিব্যক্তিগুলি ক্ষত মত চিত্রিত ছিল। মাতার মাতার মৃত্যু পর্যন্ত সেই অভিব্যক্তিগুলি নিয়ে বহন করেছে। আর জন্মের পর থেকে আমি বেঁচে আছি তোমার জীবনের বিশ্বাস বোঝা নিয়ে। কি বিপদটা, কি ধীর মমতা, কি অনুবদ্ধ ট্রাজেডি। সত্যি সত্যি এক অনবদ্য ট্রাজেডি। এই পশুটা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, ও জানবেও না কোনোদিন, ও কোনোদিনই বুঝবে না। এই জানালার নিচে যদি একটা লোককে আমার খুন করতে হয়, তাহলে কেন আমার নির্মম স্ত্রীর মাথাটা একবার অন্যদিকে ঘোরাবো না? প্রিয়তম পুত্র, প্রশান্ত বিদায় পুত্র, প্রশান্ত বিদায়। কিন্তু মনে রেখো, তোমার পিতা একজন বীর। আমি কি তোমার জন্য একটা গান গাইবো? গান যদি কখন আমি গাই, সেটা আমি আমার মায়ের জন্য গাইবো। মা, মা, তুমি তো জানো আমি এক হতভাগ্য বৃদ্ধ মাত্র, শয়তান নই, শয়তান নই। আমি অসংখ্য বালককে খুন করেছি, কেননা সেবা তারা বড় হলে এক বা একাধিক নারীর সৌন্দর্য হরণ করবে। একই নিকৃষ্ট পুনরাবৃত্তি। পৃথিবীতে আর কোনো কিছুরই পুনরাবৃত্তির প্রয়োজন নেই। দিকে দিকে সব বিদ্যালয়ে বেড়ে উঠছে আমার সন্তানেরা। এখন আমি নতুন কোথাও যাব, আবার ফিরে আসবো, 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 আবার ফিরে আসবো।
আমরা শুরু দেখলাম মৃদুল কান্তি ধরের পার্কেটরি। আমরা এখন চলে যাবো পারফর্মারের কাছে। দেখি পারফর্মার কি বলে, ধরতে হবে না, সেলফি ভিডিও। শো করে কেমন লাগলো? বা আমার জীবনের প্রথম শো, আমার খুবই ভালো লাগছে, আমি খুব খুশি। আমরা এখন চলে যাবো আমাদের ডিপার্টমেন্টের সুযোগ্য একজন আগামী কর্মধার জাকিরের কাছে। জাকির, আপনার কাছে শো কেমন লেগেছে? মৃদুল কান্তি ধর, মৃদুল যে অনেক ভালো কাজ করে সেটা আমরা আসলে আগে থেকেই দেখে আসছি। আর মৃদুলের শোতে আজকে একটু প্রবলেম হয়েছিল, টেকনিক্যাল প্রবলেম, তারপরে ল্যাবে সেন্সলেস, নাটক দেখে সেন্সলেস হয়ে গেছে একজন মানুষ। একটা ডিরেক্টর অবশ্যই মানে ক্রিয়েটিভিটির যে পরিচয় সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো যাই হোক, কাজটা ভালো হয়েছে, আরো ভালো হবে ভবিষ্যতে। মৃদুল কান্তি ধরে দিন অনেক বড় মানুষ হবে, সেটা আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি এই শো ডিরেক্টর মৃদুল কান্তি ধরের কাছে। আপনি কি শো নিয়ে কিছু বলতেন? চেষ্টা করেছি ভালো করার, ভালো হয়েছে এটা সে। ওকে, এই পর্যন্ত। আবার আসতে হলো, ডিরেক্টর বলছে এই নাটকের মেন পারফরমারদের মধ্যে একজন সোহেল, তার কিছু কথা রেকর্ড করতে। সোহেল, সোহেল, সেটা হচ্ছে যে সেলফি ভিডিও আমরা বানাচ্ছি। এই হচ্ছে সোহেল, পার্কেটরি নাটকের একজন পারফর্মার। তো আমাকে স্পেশালি ডিরেক্টর বলেছে যে হচ্ছে তার কিছু কথা নিতে। আমার মনে হয় সবাই বুঝতে পারছে সে কি বলতে যাচ্ছে।